দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট এর হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম মাসুম ভাই। জি মাসুম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না সঠিকভাবে। এখন শোনা যাচ্ছে আমাকে? জি জি মাসুম ভাই, এখন শোনা যাচ্ছে। মাসুম ভাই, প্রথম প্রশ্ন, পুঁজিবাজারে কারসাজির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আসলে জরিমানা করা হয়। সেই জরিমানার অঙ্ক 100, 200, 400 কোটিও হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে, এই জরিমানা যখন করা হয় পুঁজিবাজারের এই মুহূর্তে 5200 সূচক লেনদেন 300-400 কোটি টাকা, সেই ক্ষেত্রে কেমন প্রভাব রাখে? এছাড়া জরিমানার 1 টাকাও কি আমরা আদায় করতে পেরেছি এখন পর্যন্ত? আর জরিমানার ফুল টাকা যদি আমরা আদায় করতে যাই, এর আইনগত জটিলতা আছে কি? আসলে আমি যদি আপনাকে বলি, আমার কাছে অনেকগুলি, আমি এই কেসগুলির সাথে ইনভলভ ছিলাম, দেখেছি 2003 সালেরও জরিমানা যেটা এখন পর্যন্ত সেটা কিন্তু রিকভার হয়নি। এখন যেটা হয়, তারা যেই জেনারেলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা করে সেটা হলো যে আপনার আমাদের যে সেকশন 17, সেখানে যদি সিরিজ অফ ট্রেড বা আপনার যদি অ্যাক্টিভ ট্রেডিং যদি থাকে, তাহলে সেইটার জন্য তারা দেখা যায় সেকশন 24, যেখানে 5 ইয়ার্স এবং 5 লাখ টাকার মতো আপনার এর উপরে অনেক বেশি হতে পারে, অথবা সেকশন 22-তে 1 লাখ টাকা এর বেশি হতে পারে। তো কিন্তু যেটা দেখা যায় যে তারা যেভাবে ফাইনগুলি ইম্পোজ করে, সেই ফাইনটা মোস্ট অফ দি কেসেস দেখা যায় ডিসপ্রপোর্শনেট হয়ে যায়। যে ধরেন আপনি যদি ক্রিমিনাল এমনি ল্যাঙ্গুয়েজে বোঝায় যে আপনি কাউকে নর্মাল অ্যাসল্ট করলেন, কিন্তু আপনাকে ধরেন মার্ডার কেসের কনভিকশন, লাইফ সেন্টেন্স দিয়ে দিল, তাহলে তো সেটা ডিসপ্রপোর্শনেট হয়ে যাবে। তো এইটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডিসপ্রপোর্শনেট হয়ে যায়। তখন সেটা যেটা হয় যে কোর্টে যখন আসে, প্রথমেই আপনার যখন যে কাউকে আপনি ফাইন করার সাথে সাথে আপনি একটা শোকজ দিচ্ছেন, শোকজ দেওয়ার পরে সে রিপ্লাই দিচ্ছে, রিপ্লাই দেওয়ার পরে আপনি আপনাদের আদেশটা দিচ্ছেন যে এত টাকা ইম্পোজ করা হলো ফাইন। এরপরে সে রিভিউ করছে, রিভিউ রিজেক্ট করার পরে তাকে যেটা করে, সে অটোমেটিক্যালি হাইকোর্টে চলে আসে রিট জুরিসডিকশনে। এটা জেনারেলি দেখা যায় একটা রুল এবং স্টে থাকে। তাহলে এই রুল একবার স্টে হয়ে গেলে এটা কিন্তু কন্টিনিউ করে। পরে দেখা যায় যে এরপরে যদি অ্যাপেলেট ডিভিশনে যায় বা চেম্বার জাজ হয়ে অ্যাপেলেট ডিভিশন, কিন্তু এটা লং প্রসিডিউর, এখন একটা বিশাল সময় লেগে যায়। কিন্তু সেই জায়গাটাই আপনি হয়তোবা যেটা করতে পারেন, যখন দেখলেন যে তাদের এরকম ভায়োলেশন হয়েছে, তাদেরকে ডেকে যদি আপনারা বলেন যে তোমরা এই ধরনের কাজ করেছো, তোমাদের জন্য তোমরা যদি আমাদেরকে ইনস্ট্যান্ট এত টাকা ফাইন ইম্পোজ করা হচ্ছে, এই টাকাটা যদি তোমরা দাও এবং কমিটমেন্ট করে যাও যে নেক্সট টাইমে তোমরা আর করবা না, তাহলে কিন্তু আপনি এই যে যেই জরিমানাটা আপনি দেখা গেল 10 টাইমস বা 20 টাইমস আপনি করছেন, সেটা হয়তো 10 টাইমস 20 টাইমস না করে যেটা রিজনেবল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাই করলেন এবং সেই অ্যামাউন্টটাই আপনি আদায় করে নিলেন। তাহলে যদি আদায় করে নিতে পারেন এবং যদি তাদের হাতে কমিটমেন্ট নেওয়া থাকে, তাহলে নেক্সট টাইম কিন্তু তারা যখন আদালতে আসবে, আপনি কিন্তু সেই কমিটমেন্ট দেখালে আদালতও বুঝবে যে সে রেগুলার অফেন্ডার, একেবারে সিরিয়াল অফেন্ডার, তাহলে কিন্তু সে নেক্সট টাইম কিন্তু এই ধরনের রেমেডি কিন্তু পেতে পারবে না। আমি যদি আরেকটু জানতে চাই আপনার কাছে, যদি এটাকে ক্রিমিনাল অফেন্স ধরা হয়, আপনি যেটা বললেন সিরিয়াস অফেন্ডার, সেক্ষেত্রে ফৌজদারি মামলা করার কোনো অপশন আছে কিনা জরিমানার পাশাপাশি? ফৌজদারি মামলা আপনি করতে পারবেন। সেটা হলো যে আমাদের ওই সেকশন 24 সাথে 25, আপনার যদি ধরেন ক্রিমিনাল নেচার মনে করলেন যে সেকশন 17টা হলো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিজ এর সাথে যদি ইনভলভ থাকে, তাহলে আপনি যখনই দেখবেন যে এটা খুব গ্রেভিয়াস হার্ম বা গ্রেভিয়াস আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ধরনের সিরিয়াল ট্রেডিং এর সাথে সে ইনভলভ ছিল, তখন আপনি সেকশন 24-এ আপনি কিন্তু তার এগেইনস্টে ক্রিমিনাল মামলা করতে পারবেন। এবং আমাদের ট্রাইব্যুনাল কিন্তু আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ট্রাইব্যুনাল। তাহলে সেখানে আপনি ক্রিমিনাল মামলা করলে সেখানে কিন্তু 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের আপনার পেনাল্টি আছে কিন্তু। জি, এক্ষেত্রে আরেকটি বিষয়, আপনি প্রথমে যেটা বলছিলেন যে আসলে এই দীর্ঘসূত্রিতা কমানোর জন্য জরিমানাটা যদি আসলে একটু বাস্তবিক পক্ষে যেটা আদায় করা সম্ভব সেই অ্যামাউন্টে হয়, তাহলে কিন্তু দ্রুত আদায় করা সম্ভব। কিন্তু দ্রুত আদায় আরেকটা হলো যে আপনি একটা এডিআর এর বা মিডিয়েশনের একটা যদি অপশন রাখেন, যেটাকে আমরা বলি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, কোর্টে যাওয়ার আগে তাকে একটা অপশন দেওয়া যে ঠিক আছে তুমি এই অপরাধটা করেছো, তোমার আমরা এত টাকা ইম্পোজ করব ফাইন,
তুমি এত টাকা দিলে আমরা তোমাকে এখান থেকেই রিলিজ দিয়ে দিচ্ছি। যদি এই ধরনের, তাহলে কিন্তু আপনি সাথে সাথে ইমিডিয়েটলি কিন্তু তার কাছ থেকে কিন্তু আপনি ওই কি বলে পেনাল্টিটা আপনি আদায় করে নিতে পারছেন। জি মাসুম ভাই, এই ক্ষেত্রে আমার ফলো আপ আরো এক দুইটা প্রশ্ন রয়েছে, যেহেতু আপনি এই বিষয়টা আসলে জমে গেছে। সেক্ষেত্রে আমি বলি যে আমি সাপোজ কেউ কারসাজি করে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তাকে জরিমানা করা হলো 1 কোটি টাকা, সে কিন্তু দিতে খুশি মনে দিয়ে দিবে। কিন্তু যদি আসলে এই অ্যামাউন্টটা একটা আসলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পুঁজিবাজার তার পাশাপাশি আসে, তখন কিন্তু কেউ দিতে চায় না। এই ক্ষেত্রে এই জরিমানা আদায়ের জন্য কোনো আসলে কাঠামো তৈরি করা যায় কিনা আরো দ্রুততম সময়ে? দ্রুততম ওই একটাই, যেটা আপনি ধরেন তাকে একটা অপশন দেওয়া, যে মিডিয়েশনের মাধ্যমে তাকে ডেকে এনে তাকে জিজ্ঞাসা করা এবং তাকে বলা ওইভাবে। যদি ওইটা না হয় তখন আপনাকে অবশ্যই তাকে যে ফাইনটা আপনি ইম্পোজ করে দিবেন, এবং তার একটা সেকশন 26 তার একটা অপশন থাকে, সেটা হলো রিভিউ বা রিভিশন করার। সে রিভিউ করার পরে আপনি যদি মনে করেন যে অ্যামাউন্টটা আপনি ইম্পোজ করেছেন সেটা কমানো, অথবা তাকে যদি অপশন দেন যে ঠিক আছে আমরা কমাতে পারি এই অপশনে, যে তুমি যদি এইভাবে টাকাটা দিয়ে দাও ক্যাশ এখন, তাহলে আমরা তোমাকে কমিয়ে দিব, সেইটাও আপনি করে দিতে পারেন। যদি বা একটা ইনস্টলমেন্ট করে দিতে পারেন যে এত ইনস্টলমেন্টে তুমি টাকাটা দিয়ে দিবা, তাহলে কিন্তু তার কোর্টে আর আসার কোনো সুযোগ বা অপশন থাকে না। জি, এক্ষেত্রে আসলে আপনি চমৎকার আইডিয়া দিয়েছেন। এই ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিসও যদি থাকে সেটাও কিন্তু আসলে একটা ব্রিদিং স্পেস পাওয়া যায়। যদিও এক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো আসলে অপশন নেই। সবাই বলে থাকে যে যেহেতু একটি অপরাধ অ্যাকচুয়ালি কারসাজি করা, সেক্ষেত্রে জন্য ছাড় না পেয়ে থাকে। আপনার আইডিয়ার জন্য আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই। এখন যদি আমরা আসি, আপনি যেহেতু কারসাজি নিয়ে বলছেন, কারসাজির জন্য একটি তদন্ত অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তাদের 12টি বিষয়ে সুপারিশ দেওয়ার কথা ছিল, 11টি সম্ভবত দিয়েছে। 60 কার্যদিবসের মধ্যে সুপারিশ দেওয়ার কথা ছিল। অনেকে বলছেন আসলে কালক্ষেপণ হচ্ছে সুপারিশ দেওয়ার ক্ষেত্রেই, আর সেই সুপারিশগুলো যখন বাস্তবায়ন করতে যাবে তখন তো আরও সময় লেগে যেতে পারে। এর মধ্যে পুঁজিবাজারের কি হবে? এখন ধরেন আপনি জেনারেলি আপনি স্পেসিফিক স্যাম্পল হিসাবে কিছু কোম্পানিকে আপনি নিয়েছেন, যে কোম্পানিগুলিতে আপনার প্রাইমারি মনে হচ্ছে যে এখানে কিছু তছরুফ হয়েছে। আপনি সেই জন্য একটা টিম করে দিয়ে সেকশন 21 এর আন্ডারে আপনি ইনভেস্টিগেশন করছেন। এখন সেই ইনভেস্টিগেশনের যেই আউটপুট হবে, সেই আউটপুট হিসাবে আপনি ধরেন তাকে যদি ফাইন ইম্পোজ করেন বা তার এগেনস্টে যদি ক্রিমিনাল মামলা করেন, সেই মামলা করার পরে বা সেই অর্ডারের পরে সেইটা নিয়ে অবশ্যই তারা দেখা যাবে কনসার্ন কোর্টে আসবে, এবং কনসার্ন কোর্টে আসলে সেইটারও একটা অর্ডার, কারণ তাদেরও তো একটা অ্যাডজুডিকেট করার একটা অপরচুনিটি থাকবে। তবে জেনারেলি যেটা বোঝা যায়, আপনি যদি 96 এর মামলা দেখেন, 96 আর এখন 2025 অ্যারাউন্ড কত, প্রায় 19 বছর। হ্যাঁ না, 29 বছর 29 বছর 29 ইয়ার্স এর মতো। কিন্তু এখন পর্যন্ত সেই 96 এর মামলা কিন্তু হাইকোর্টেই পেন্ডিং আছে। তার মানে হলো হাইকোর্ট থেকে কিন্তু এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত কিন্তু যেতে পারে না। তার মানে যে আপনি যে ইনভেস্টিগেশন গুলি করছেন সেটাকে আপনাকে খুব কুইক করতে হবে, এবং ইনভেস্টিগেশন গুলি প্রপার ওয়েতে করতে হবে, যে যেখানে কোনো ধরনের প্রসিডিউরাল এরর যেন না থাকে। যদি প্রসিডিউরাল কোনো এরর থাকে, বা যদি আপনি কথার কথা ধরেন যাদেরকে দিয়ে আপনি কমিটি করেছেন তাদের নিউট্রালিটি নিয়ে যদি কোয়েশ্চেন থাকে, বা তাদের ফেয়ারনেস নিয়ে যদি কোয়েশ্চেন থাকে, তাহলে কিন্তু আপনার পুরো জিনিসটাই জেপোডাইজ হয়ে যাবে। তাহলে সেই ম্যাটারটাও আপনাকে দেখতে হবে, কারণ কোর্ট যখন বিচার করবে সে কিন্তু টোটাল সিনারিওটা মাথায় নিবে, এবং তারপরে যদি কোথাও আনফেয়ারনেস বা কোথাও যদি আরবিট্রারিনেস বা কোথাও যদি ম্যালাইস পায়, তাহলে কিন্তু সেইটা দেখা যায় যে ডিসমিস হয়ে যায়। জি, এক্ষেত্রে আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, আপনি জানেন টাস্কফোর্স বিভিন্ন সুপারিশ দিয়ে এসছে, আইপিওর সংস্কার নিয়ে কথা চলছে। সেক্ষেত্রে আপনার জানা মতে আসলে পাবলিক ইস্যু রুলসে কোনো সংস্কার আসা প্রয়োজন কিনা, অথবা আসতে যাচ্ছে কিনা? এখন ধরেন টাস্কফোর্স যেহেতু তারা নিচ্ছে অনেকগুলি, অলরেডি কিন্তু তারা মার্জিন রুল এবং আপনার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তারা পাবলিশ করে দিয়েছে। বাট এখন পাবলিক ইস্যু রুলস 2015-এ এখানে যেটা সবচেয়ে কনস্পাইরেসি বা সবচেয়ে বড় যে ইস্যুটা নিয়ে আলোচনা হয় সেটা হলো প্লেসমেন্ট। এখন প্লেসমেন্টের ইস্যুটা কেন আসে? ধরেন আমাদের দেশে একটি কোম্পানি লিস্টেড হতে 2 থেকে 3 ইয়ার্স, অ্যারাউন্ড 3 বছর সময় লেগে যায়। তো যখন একটা কোম্পানির ইমিডিয়েট টাকা দরকার হয়, যেটা আমরা বলি এক্সটার্নাল ফাইন্যান্স নিডেড, তখন সে আপনার যখন টাকা দরকার আজকে আপনি 3 ইয়ার্স পরে দিবেন, তাহলে এই 3 ইয়ার্স এর মধ্যে সে করবেটা কি? সে টাকাটা পাবে কেন? সেই জন্যই কোম্পানিকে একটা অপশন দেওয়া আছে যে প্লেসমেন্ট
তুমি তোমার 20% তুমি প্লেসমেন্ট দিতে পারবা, এবং সেই প্লেসমেন্টটা তার যে নিকটত্বীয় যে কাছের যে লোকজন যাদের কাছে সে বিক্রি করতে পারবে আফটার কনসেন্ট, সে তাদের কাছে ওই ফেস ভ্যালু যদি এখন ফিক্সড প্রাইসের হয় তাহলে ফেস ভ্যালুতে তো সে ইয়ে করবে, বা যদি বুক বিল্ডিং হয় সেটা ডিপেন্ড করে সার্কামস্টেন্সিয়াল প্রিমিয়ামের উপরে, তাহলে ওই যে প্রাইসে সে অ্যাগ্রিড হলো সেই প্লেসমেন্টের টাকাটা সে কোম্পানি নেয়, নিয়ে কোম্পানি এই 3 ইয়ার্স তার এই রানিং কস্ট এই কাজগুলি করে, এবং পরে যখন লিস্ট আলটিমেটলি লিস্ট হয় এবং অফলোড হয় শেয়ারগুলি, তখন সে কোম্পানির টাকাগুলি তার কাছে পায়। এর আগে তার কোম্পানির টাকা পায় না। তাহলে মাসুম ভাই, আপনি যদি একটু বলতেন সুপারিশটা কি আসা উচিত, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন, আসলে কারেকশনটা কোথায় আসা উচিত? আমার কাছে মনে হয় যে এই যে টাইম পিরিয়ড, এইটাকে 60 to 90 ডেজ এর মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে, যে তারা আইপিও দিবে কি দিবে না। যদি যায় তাহলে 90 ডেজ হাইস্ট টাইম, এর মধ্যে তাদেরকে চয়েস থাকবে, আর যদি এর মধ্যে না দিতে পারে তাহলে তারা রিজেক্ট করে দিবে। কিন্তু তারা যে 3 ইয়ার্স নিয়ে যাবে, আবার ওখানে প্লেসমেন্টের অপশন রাখবে, আবার সেই কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে টাকা কালেক্ট করবে, কালেক্ট করার পরে আবার সেখানে দুর্নীতি হবে, এই জিনিসগুলি পুরো ইলিমিনেট করতে পারে কিন্তু তারা এর মাধ্যমে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ কিছু পরামর্শ দিলেন আজকে। আশা করি আমাদের নিয়ন্ত্রক সংস্থা এগুলো অবশ্যই খতিয়ে দেখবেন। আপনার সাথে আবার আগামীতে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টস এর হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুমের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।